ছদ্মবেশী ক্ষেত যখন বাংলাদেশের টপ গ্যাংস্টার গল্পটি শুনছো, তো শোনার আগেই বলে দিই গল্পের অন্তিম সিজন এটাই। আর এই সিজন দেখার আগে একটা বিশেষ কথা বলে রাখি, যে সমস্ত বন্ধুরা এই ভিডিওটি দেখছো বা গল্পটি শুনছো তাদের মধ্যে যারা ছেলে বন্ধু বিশেষ করে তাদেরকে বলছি আগে যে গল্পটি শোনাকালীন যদি চোখের মধ্যে জল চলে আসে সেই জন্য ফিলিংস হার্টবিট এই চ্যানেলের কেউই দায়ী থাকবে না, কারণ গল্পটি মারাত্মক পরিমাণে স্যাড আছে, খুব দুঃখের খুব কষ্টের গল্পটা। তো প্লিজ গল্পটি শেষ পর্যন্ত দেখো, আর এই ফিলিংস হার্টবিট চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো করেছোই, তো বেল বাটনটিকে না অল করে রেখো যাতে পরের গল্পটি সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। কখন যে সকাল হয়ে গেল ভাবতেও পারেনি। চোখ দুটো ফুলে লাল হয়ে গেছে। পুলিশ এসেছে মীরার মৃত্যুর কারণ জানতে, আর যেগুলো শোনালো তারা, দীপ্ত নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। মানুষ এতটা জানোয়ার এই প্রথম বুঝতে পারলাম। ইচ্ছা করছে ওদেরকে অনেক অনেক কষ্ট দিয়ে মারতে। মীরার সম্পূর্ণ মৃত্যুর কথাটা বর্ণনা করতে পারলো না, শুধু এইটুকু বলল ওকে ধর্ষণ করে মারা হয়েছে। কথাটা জানিয়ে পুলিশগুলো চলে যাচ্ছিল। তখন স্যার আপনারা তো জানেন, আর প্রমাণও আছে আমার কাছে, আপনারা কিছু করছেন না কেন? আমরা চাইলেও কিছু করতে পারবো না, কারণ ওদের হাত অনেক বড়, অনেক উপর পর্যন্ত হাত আছে ওদের। আর ওদের গ্রেপ্তার করে শুধু শুধু নিজের পরিবারের ক্ষতি করতে পারবো না। আর গ্রেপ্তার করলে এক রাতের মধ্যেই ওরা বেরিয়ে আসবে। তার চাইতে কিছু ব্যবস্থা না নেওয়াই ভালো। আর হ্যাঁ, এটা নিয়ে আর বেশি ঘাটাঘাটি করো না, তোমারই প্রবলেম হবে। হ্যাঁ হ্যাঁ যান, আপনারা তো আইনের লোক, আপনারা যদি এ কথা বলেন তাহলে সাধারণ জনগণ কোথায় যাবে? যান, চুরি পরে বাসায় বসে থাকেন ওদের ভয়ে। আল্লাহর কাছে দোয়া করি আপনাদের যেন কিছু না হয়। আর হ্যাঁ, ওদেরকে কেউ কিছু করলে তখন যেন আপনাদেরকে ধারে কাছে না দেখি। কথাগুলো বলে বিদায় দিয়ে দিলাম তাদেরকে। তখন দীপ্তর প্রতিশোধের আগুন ওর নিচের শরীরে জ্বলে যাচ্ছে। মনের মধ্যে উতলা হয়ে উঠেছে, যেটা কারোর করার সাধ্য নেই সেটাই দীপ্ত করবে। ওই পিচাসদের আমি নিজের হাতে শাস্তি দেব, কিন্তু ওদের মতো তো আমার গ্যাং নেই, আমার লোকবলও নেই। তাই সাবধানে কাজ করতে হবে, মাথা ঠান্ডা করে সামনের দিকে পা ফেলতে হবে। 2 দিন পর মেঘাকে নিয়ে একটু বাইরে হাঁটতে বের হয় দীপ্ত। বাজারের ভিতর দিয়ে যাওয়ার সময় দীপ্তর চোখ কোথাও আটকে যায়। ওরা তিনজনে একসাথে একটা দোকানির জামার কলার ধরে দোকানিকে ধমক দিচ্ছে। ওদের বাবার বয়সী দোকানি হবে, কিন্তু তাও এমনভাবে কথা বলছে। প্রতিটা দোকান থেকে সপ্তাহে 5,000 টাকা করে দিতে হবে, তা সেই দোকানের ইনকাম হোক বা নাই হোক। ওদের দেখে আমার শরীরে রক্ত গরম হয়ে যাচ্ছে। আমার চোখ দুটো মেঘার দিকে সরাতেই দেখি মেঘার চোখ রাগে লাল হয়ে গেছে। কিছু বলতে পারছে না, কারণ মেঘা একজন মেয়ে, ওদের সাথে কিছু করতে পারবে না সে। আমি আর এদিক ওদিক না তাকিয়ে কসাইয়ের দোকান থেকে একটা ছুরি নিয়ে দৌড়ে গিয়ে প্রথমেই সিয়ামের পা নামিয়ে দিই ওর শরীর থেকে। আরিফ আর ফয়সাল কিছু বুঝে ওঠার আগেই আরিফের হাত আর ফয়সালের কাঁধ নামিয়ে দেই। তিনজনে এক জায়গায় বসে পড়ে আছে, ব্যথায় চিল্লাচ্ছে, মরণ কান্না কাঁদছে। চারপাশের লোকজন থ মেরে গেছে। কি হলো এটা? সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। মুহূর্তের মধ্যে চারপাশের মানুষ ভরে গেছে। সবাই গোল হয়ে দাঁড়িয়ে আছে। মাঝে ওরা 3 জন, আর দীপ্তর পালানোর কোনো সুযোগ নেই, কারণ যারা এখানে ঘিরে দাঁড়িয়ে আছে তাদের সবারই কিছু না কিছু ক্ষতি করেছে এরা। সবার মুখে একটাই শব্দ, মার, ওদের মার, একটাও যেন বেঁচে না থাকতে পারে। ওদের বাঁচার অধিকার নেই এই সমাজে। চারপাশের মানুষের কথা শুনে দীপ্তর শরীরের মধ্যে আগুনটা আরো দ্বিগুণ হয়ে গেছে। তোদের পুরুষত্ব এতই যে একটা বাচ্চা মেয়েকেও ছাড়লি না তোরা। তোদের কি ক্ষতি করেছিল ওই মেয়েটা? ও তোর মাকে ছাড়া খাবার পর্যন্ত খেতে পারতো না, তাকে মেরে ফেললি তোরা। তোদের পুরুষত্ব দেখাচ্ছিস। ভাইয়া আমাদের ভুল হয়ে গেছে, আর মারবেন না প্লিজ ভাইয়া। তোদের জানে মারবো না। প্রথমে সিয়ামের লিঙ্গ কেটে দিই, আর পাশের দোকান থেকে লাল খাঁটি মরিচ এনে মরিচের গুঁড়ো লাগিয়ে দেই। আহ, কি চিৎকার! আর মৃত্যু চিৎকার! চিৎকারে সবার কান ধরে যাচ্ছে, আর সবাই ওদের মৃত্যু দেখছে আর হাসছে। সিয়ামের কষ্ট দেখে ফয়সাল উঠে দাঁড়ায়। ওর তো পিঠের কাঁধটা নামিয়ে দিয়েছিলাম,
এখন ওর পা দুটো নামিয়ে দিলাম। একে একে আরিফ ফয়সালের লিঙ্গ কেটে ফেলে দিই আর মরিচ লাগিয়ে দিই। ভয়ঙ্কর তাদের চিৎকারের শব্দ হচ্ছিল। দীপ্তর একটুও মায়া হচ্ছিল না, বরং খুশিই হচ্ছে। আর আকাশের দিকে তাকিয়ে দেখে, কল্পনা করে মীরা হাততালি দিচ্ছে, খুশি হচ্ছে। ওদের আরও কষ্ট দিয়ে মারতে হবে, তাই ওদের আঙুল একে একে সবকটা আঙুল কেটে ফেলে। আহ, কি শান্তি! ওদের যত মৃত্যুর চিৎকার শুনছি ততই মনের ভিতরে শান্তি অনুভব করছি। 20 মিনিট ওদের এই রকম চিৎকার শুনে ওদের শরীর থেকে মাথাটা আলাদা করে দেই। রক্তের নদী বয়ে যাচ্ছে রাজপথে। কিছু পিচাসকে আমি দুনিয়া থেকে বিদায় দিয়েছি। আমি বসে আছি ওদের লাশের পাশে। মনটাকে বুঝিয়েছি আজ শাস্তি দিতে পারলাম মীরার খুনিকে। চারপাশের লোকজন আমাদেরকে সরিয়ে ফেলে। মেঘাও ছিল ওদের সাথে। আমি কিছুক্ষণ নীরবে ছিলাম। 3টে খুন করে ফেললাম। নিজের কাছে প্রশ্ন করি, সিয়ামের ভাইয়া তো আর বসে থাকবে না, নিশ্চয়ই আমার ওপরে হামলা করবে না। যখন খুনের পথ বেছে নিয়েছি, আজ থেকে আমার পথ এটাই, নিজেই ঠিক করে নেব। মেঘার সাথে বসে ওদের বাড়ি যাচ্ছি। ও হয়তো কিছু বলতে চাচ্ছিল, কিন্তু বলছে না। আমিও বলা শুরু করি, মেঘা দেখো, আজ 3টে খুন করে ফেলেছি আমি। আমার জীবন অনিশ্চিত। যে কোনো সময় আমার মৃত্যু হয়ে যেতে পারে ওদের হাতে। আজকে ভুলে যেতে হবে তোমায়, আর তোমার বাবাকে বলে আসবো আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কথাটা শুনে সাথে সাথে মেঘা গাড়িটা থামায়। দীপ্ত ভাবছিল হয়তো দীপ্তর কথায় গাড়ি থামিয়েছে, কিন্তু বাইরে তাকিয়ে দেখে একটা কবরস্থান, সেখানে 2টো কবর। মেঘা ওই কবরের পাশে গিয়ে বলতে লাগলো, জানো ভাইয়া, আজ সিয়ামকে মেরে দিয়েছে আমার স্বামী, আর ওর সাথে ওই 2টা পিচাসকেও মেরে ফেলেছে। তুমি খুশি হওনি শুনে খবরটা? জানতাম খুশি হবা। ভাবি দেখছো, তোমরা তো সরি। দেখো, ওদের চিৎকার নিশ্চয়ই শুনছো, কিরকম কষ্ট দিয়ে ওদের মৃত্যু হয়েছে। আচ্ছা, আমি এখন যাই। বাবাকে বলবো না, কেমন? না হলে বাবা অনেক রাগ করবে। মেঘা একা একা বিড়বিড় করে দীপ্তকে বলল, এই দীপ্ত, একদম বলবে না আমি এখানে আসছিলাম। আমি শুনলে, বাবা শুনলে বকা দিবে আমাকে। দীপ্ত কি বলবে কিছুই শব্দ খুঁজে পাচ্ছে না। কিছুক্ষণ পর মেঘা দীপ্তর হাত ধরে গাড়িতে বসায়। এই মেঘা, আমার কিছু প্রশ্নের উত্তর দেবে? বলো। এরা কারা? আর সিয়ামকে খুন করেছি, তাতে এত খুশি হয়েছো কি জন্য? আর আমাকে কেন মেনে নিচ্ছ? আমি তো খুনি। আমার সাথে থাকলে তো তোমার জীবন নষ্ট হয়ে যাবে যে কোনো সময়। আর আমি তোমাকে আমার সাথে রাখতে পারবো না। আমি তোমায় ভালোবাসি, তাই ভালোবাসা মানুষকে বিপদে ফেলতে পারবো না আমি। আচ্ছা শোনো, এই কবর দুটো দেখছো, এই দুটো আমার বড় ভাইয়া এবং ভাবির কবর। একদিন ঢাকা থেকে ফেরার পথে আবির আর সিয়াম তার দলবল নিয়ে ভাইয়ের গাড়ি ভাঙচুর করে আর ওদের মেরে ফেলে। শুধু কারণ হচ্ছে ভাই ওদের বিরুদ্ধে থানায় ডায়েরি করেছিল, তাই। ভাই আমাকে খুব ভালোবাসতো, তাকে ভুলে থাকতে পারিনি। বাবা ভাইয়ার কবরের পাশে আসতে বারণ করেছে। এখানে আসলে শুধু ভাইয়ার স্মৃতিগুলো মনে পড়ে যায়, আর সারা রাত ঘুমাতে পারি না, কান্না করে কাটাতে হয়। আর এখন তোমাকে নিয়ে বাঁচতে চেয়েছি, তুমিও যদি আমাকে ফিরিয়ে দাও, তাহলে আমি আর বেঁচে থাকতে পারবো না। বাঁচলে হয় একসাথে বাঁচবো, মরলে একসাথে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমার সাথে থাকবো। আর শোনো, বাবাকে বলবে না, এইসব কথা বাবাকে জানানো যাবে না। এমনি হার্টের অবস্থা ভালো না। ওরা কথা বলতে বলতে মেঘার বাড়ি পৌঁছে গেল। মেঘাদের বাড়ি এসে প্রথমে মেঘার বাবা মাকে প্রণাম করলো দীপ্ত। আঙ্কেল আন্টি কেমন আছেন? এই আঙ্কেল আন্টি বলছো কেন? এখন থেকে মা বাবা বলবে, বুঝলে? কিছুদিন পর তো এটাই বলতে হবে, তাই অভ্যাস করে নাও। আচ্ছা মা। তখনই দীপ্তর চোখ পড়ে যায় টিভির পর্দায়। সারা দেশ আবির আর তার ভাই খুনিকে খুঁজে বেড়াচ্ছে পাগলা কুকুরের মতো করে। কখনোই খুঁজে পাবে না, কারণ ওখানে চারপাশে কোনো সিসি ক্যামেরা নেই। আর চারপাশের মানুষ শুধু চেহারা দেখেছে। দীপ্তর ঠিকানা কি, কি করে, কোথায় থাকে কেউ জানে না। মেঘা সংবাদ দেখে মুচকি একটা হাসি দেয়। আর ওর অদ্ভুত আচরণটা দীপ্ত ঠিক এখনো বুঝে উঠতে পারেনি। মেঘা দীপ্তকে একটা রুম দেখিয়ে দেয়। এখন থেকে এখানেই থাকবে তুমি।
দীপ্ত রুমের ভেতরে ঢুকে ফ্রেশ হয়ে বের হয়। মেঘা এসে খাবার খেতে নিয়ে যায়। দীপ্ত তো অনেক আনন্দে আছে। আহ, কি আনন্দই না লাগছে। একদিকে আবির তার ভাইয়াকে খুঁজে বেড়াচ্ছে, আর অন্যদিকে আমি বিয়ের আগেই জামাই আদর পাচ্ছি। আয় বাবু, আমাকে খাইয়ে দাও না। মেঘা, তুমি কি পাগল হয়েছো? তোমার বাবা মা দেখলে কি বলবে? বাবা মা আসবে না এখন এখানে, আমি তাদের বারণ করে দিয়েছি এখানে আসতে। আয় রে পাগল। পাগল হবে না, পাগলি হবে। ইস, তোমাকে নিয়ে যে কোথায় যাই আমি। আপাতত কোথাও না, শুধু খাইয়ে দিলেই চলবে। কি আর করব, পাগলি যা বলবে তা তো করতেই হবে। মেঘাকে খাইয়ে দিচ্ছি আমি, আর মেঘাও আমাকে খাইয়ে দিচ্ছে। ভালোই লাগছে ওরাতে খেতে। খাওয়া শেষ করে একটু রেস্ট নেয় দীপ্ত আর মেঘা। তারপর সন্ধ্যার হাওয়ায় ছাদে চলে যায়। এই পাগলটা, কি দেখছো? আমি দেখছি একটা চাঁদকে, আকাশ থেকে আমার পাশে এসে দাঁড়িয়ে আছে। হয়েছে, আর ঢং দেখাতে হবে না, অন্ধকার হয়ে গেছে। এই, আর একটু সময় থাকো না। না, আর একটু সময়ও না। বলেই মেঘা পিছে ফিরে হাঁটা শুরু করেছে। দীপ্ত মেঘার হাতটা ধরে একটানে দীপ্তর বুকের মাঝে নিয়ে নেয়। দীপ্তকে চমকিয়ে দিয়ে মেঘা দীপ্তর মুখ বন্ধ করে দিল 10 সেকেন্ডের জন্য। তারপর ছেড়ে দিয়ে এক দৌড়ে রুমে চলে গেল। আর দীপ্ত থ মেরে ওখানেই দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর দীপ্ত নিচে চলে যায়। খাওয়া দাওয়া করে কিছুক্ষণ সবার সাথে গল্প করে ঘুমাতে গিয়ে দেখে মেঘা ওর রুমে। এই, একদম কোনো প্রশ্ন করবে না, আমি তোমার প্রশ্নের উত্তর দিতে পারবো না। এখন বাচ্চা ছেলের মতো এখানে এসে আমার কোলে ঘুমিয়ে পড়ো। কি আর করব, প্রথমেই প্রশ্ন করতে বারণ করে দিয়েছে। আমি মেঘার কোলে মাথা দিয়ে আছি, আর মেঘাও আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মাঝরাতে সঞ্জয়ের রুমের দরজাটা হঠাৎ করে কে যেন চূর্ণ বিচূর্ণ করে ফেলে, আর কয়েকজন মানুষ রুমের ভেতরে ঢুকে পড়ে। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। দীপ্ত আলো জ্বালাতেই দেখে আবির ও তার কিছু সৈন্য। তুই কি ভাবছিলি আমার বাইকে খুন করে বেঁচে যাবি? কখনোই না। বলেই দীপ্তর বুকের মধ্যে গুলি করে ফুটো করে দিল। আর সাথে সাথে দীপ্তর ঘুম ভেঙে যায়। না, এটা বাস্তব না, এটা হয়তো স্বপ্নই ছিল। পুরো শরীর দিয়ে ঝরঝর করে ঘাম বেরোচ্ছে, আর মনে মনে ভাবছে মেঘা আমাকে ঘুম পাড়িয়ে নিজের রুমে চলে গেছে। স্বপ্নটা সত্যি হয়ে যাবে যে কোনো সময়ে, কারণ আবির তো আর বসে থাকবে না। তাই দেরি না করে এই রাতেই রওনা দেই রাফি ভাইয়ের কাছে। কাউকে না জানিয়েই চুপি চুপি বেরিয়ে পড়ি। ও, বলাই হয়নি, এই রাফি ভাই হচ্ছে চেন্নাইয়ের কিং। পুরো দেশটাকে হাতের মুঠোয় রেখেছে। রাফি ভাইয়ের সাথে একটা মিরাক্কেলভাবেই পরিচয় হয়। রাফি ভাইয়ের ছোট ভাই কলকাতা ভার্সিটিতে ভর্তির পরীক্ষা দিতে এসেছিল, আর আমি হেল্প করেছিলাম। আর ও ওর ভাইয়ের সাথে আমার পরিচয় করিয়ে দেয়। কখনো বিপদে পড়লে তাকে জানাতে বলেছিল, তাই যাওয়া হয় তার কাছে। মেঘার ফোনে একটা মেসেজ দিয়ে রাখি যে আমি চেন্নাই যাচ্ছি একদিনের জন্য। রাত 12:30, কোনোভাবে গাড়ি প্লাস ট্রেন ধরেই চলে যাই। চেন্নাই যেতে প্রায় 2 দিনের মতো সময় লাগে। আজ রাতে ট্রেনে উঠলাম, পরের দিন সারাদিন ট্রেনে, তারপরের দিন ভোরবেলায় পৌঁছাই। তখন প্রায় সকাল 8টা বাজলো। রাফি ভাইয়া বাড়ি পৌঁছে, আরে দীপ্ত, তো হঠাৎ করে এখানে কি মনে করে? ভাই আমি তো খুন করে ফেলেছি। বলো কি? কাকে কিভাবে খুন করলে? তুমি খুন করেছো? বিশ্বাস হয় না। তারপরে সব খুলে বললাম। আবিরের কথা শুনে রাফি ভাইয়ের মনটা কেমন যেন করলো, মন মরা হয়ে গেছে। তারপরেও আমার কাছে রাফি ভাইয়া আমাকে একটা AK-47 প্লাস 9mm দুটো অস্ত্র দিয়ে দেয়। শোনো, এখন থেকে ঠিক 2 মাসের মধ্যে যেন ঢাকা তোর হাতের মুঠোয় দেখি। তোর সামনে যে আসবে তাকেই শেষ করে দিবি। ঢাকাটাকে ওই পিচাসের হাত থেকে তোকেই রক্ষা করতে হবে। আর প্রশাসন আমি দেখব, কোনো পুলিশ বা অন্য কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না। তুই এখন যা, ফিরে যা তোর রাজ্যে। এখন থেকে তোর রাজ্য ওটা। বলেই রাফি ভাইয়া কাজে মন দিল, আর আমি একদিন থেকে তার পরের দিন চলে আসলাম ঢাকায়। অস্ত্র দুটো সাবধানে ব্যাগে লুকিয়ে রাখলাম। তারপরে বরিশালের গাড়িতে উঠে বসি। ফোন হাতে নিতেই মাথা যেন ঘুরে গেছে। 250+ ফোন, 100+ মেসেজ। কিছু না ভেবেই
মেঘাকে ফোন দেই। বাবু, তুমি ঠিক আছো তো? কি হয়েছে বলো। চেন্নাই কেন গেলে? খাইছো বাবু? ও বাবু, তুমি না একটা হাদারা, কাউকে না বলে চলে যায়। আমার রুমে একটু নক করলেই তো পারতে, একটু বলে যেতে। কত টেনশন করছিলাম। বাবু, কেমন আছো এখন? ঠিক মতো খাইছো? আরে বাবা, এত প্রশ্ন করলে একসাথে কিভাবে উত্তর দেবো বলো? আচ্ছা, উত্তর দিতে হবে না। আমি কে যে আমাকে উত্তর দিতে হবে? এই যে লক্ষ্মী বউটা, রাগ করে দেখছি। শোনো না, আমি ঠিক আছি, আর গাড়িতে উঠে বসে আছি। পরশুর মধ্যেই চলে আসবো। যাও, আসার দরকার নেই, চেন্নাইতেই থাকো। লক্ষ্মী বউ, সোনা মানা বউ রাগ করে না। আচ্ছা, এসে বউটাকে দুটো পাপ্পি দেবো। লাগবে না পাপ্পি। আচ্ছা, 5টা দেবো। এই, তুমি এত কিপটে কেন বলো তো? কই, কি করলাম আমি আবার? কিপটা না তো কি, 2টা 5টা পাপ্পি দিবা তা না? এগুলো কিপটামি বলে না? 1 ডজন পাপ্পি দিতে হবে, না হলে রাগ করে থাকবো। এখন থেকে আর কথাই বলবো না। আচ্ছা লক্ষ্মী বউটা, এতগুলো পাপ্পি দেবো। এবার ঠিক আছে তো? আমার হাবলু কাবলুটা। আমার পাগলিটা। এই হাবলু, খাওয়ার করছো? না, মানে খাওয়ার কথা ভুলে গেছিলাম। এই হাবলু, এই তোমাকে না বলেছি যেখানেই থাকো ঠিক করে খাওয়া দাওয়া করবা, নিজের খেয়াল রাখবা। এক্ষুনি গাড়ি থেকে নামো, আর কিছু খাবার কিনে নিয়ে আসো, তারপর খাবা। না হলে আমি এখনো খাইনি, আর যতক্ষণ তুমি এসে না খাইয়ে দেবে ততক্ষণ খাবো না। এই পাগলি, তুমি এমন কেন বলো তো? আর গাড়ি ছেড়ে দেবে তো? আমি হাবলুর প্রেমে পাগল। আর শোনো, গাড়ি ছাড়বে না, তুমি ড্রাইভারকে ফোন দাও, আমি কথা বলবো। না, ড্রাইভারকে ফোন দেওয়ার কি আছে? ওই তোমার যা বলছি তাই কর এক্ষুনি। কি আর করার, বাধ্য হয়ে ড্রাইভারকে ফোন দিতে হলো। কি বললো জানি না। তারপরে ড্রাইভার নিজেই নেমে আমার জন্য কতগুলো খাবার দিল এবং 270 টাকা নিয়ে গেছে আমার থেকে। তখনই মেঘা আবার ফোন দিয়ে ইমোজিতে কল করতে বলল। যে খাবারগুলো আনছে সবগুলো খাবার খাবে, না হয় আমি খাবো না। তাই ইমোতে আসতে বলছি। তুমিও খাওয়া শেষ করবে সবগুলো, তারপর আমি খাবো। এই শোনো না, সব তো খেতে পারবো না। এই শোনো না, আমি না আজ খাবার খেতে পারবো না। আচ্ছা আচ্ছা, খাচ্ছি। তারপরে ওই খাবারগুলো একাই শেষ করতে হলো, একটুও ফেলতে পারিনি। পাগল একটা। আই বাবু, হাবলু, গাবলু, শোনো না, তোমার তো খাওয়া শেষ, তাই একটা জিনিস খাওয়াবা? এই না না, আর কিছু খেতে পারবো না, পেট ফুলে ওভারলোড হয়ে গেছে। হি হি। চুমু দিয়ে মেগা ফোনটা কেটে দেয়, আর আমি ভেবা চাকা খেয়ে বসে আছি। যা যা খাবার খেলাম 1 নিমিষেই সব হজম হয়ে গেল। এটা কেমন বিচার? আবার খেতে হবে। দেখতে দেখতে চলে আসি কলকাতায়। গাড়ি থেকে নামতেই মেঘা এসে জড়িয়ে ধরে আমায়, আর চারিদিকে মানুষেরা তাকিয়ে আছে এমন ভাবে যেন তারা কোনোদিনও কোনো ছেলে মেয়েকে একসাথে দেখেনি। এই ছাড়ো, মানুষ দেখছে তো। দেখলে দেখুক, আমি আমার পাগল বরটাকে জড়িয়ে ধরেছি, তাতে কার কি? বুঝেছি। বাড়ি চলো, তারপরে জড়িয়ে ধরবো, আর বউটাকে আরো অনেকগুলো চুমু দেবো। যা বাজে ছেলে, লজ্জা লাগে না বুঝি এমন ভাবে বললে? কিভাবে বলবো বলো? থাক, বলা লাগবে না, চলো বাড়ি চলো। তারপরে দুজনে গাড়িতে উঠে যাচ্ছি বাড়ির দিকে। এমন সময় দেখি বাজারের মধ্যে আবিরের লোকজন চাঁদাবাজি করছে। আমার আর সহ্য হলো না। মেঘকে গাড়ি থামাতে বলি, আর মেঘ গাড়ি থামিয়ে দিল। মেঘের চেহারা ওড়না দিয়ে বেঁধে দেই, যাতে কেউ চিনতে না পারে মেঘকে। ব্যাগ থেকে 9mm বের করে হাতের মাঝে নিয়ে নিলাম। ওদের কাছে চলে যাই। ওরা 5 জন ছিল, 5 জনকে বিনা নোটিশে ঘুমের দেশে পাঠিয়ে দিলাম। আর বাজারে সবাই অবাক চোখে তাকিয়ে আছে। আজ থেকে চাঁদাবাজি বন্ধ, কেউ আর চাঁদাবাজি দেবে না। সন্ত্রাস মুক্ত কলকাতা গড়তে চাই। আপনারা এটা ভাবতে পারেন যে আমি ওদেরকে খুন করে আবার নিজেই বলছি সন্ত্রাস মুক্ত কলকাতা গড়ব। দেখুন, কারো না কারোর এই পথ দিয়ে কাজটা করতে হবে, তাই আমি নিজেই মাঠে নামলাম। আমার একার পক্ষ থেকে এই কাজটা সম্ভব না, আপনাদের সাহায্য দরকার।
আর কত নিজেরা অন্যের হাতে নির্যাতন হবেন? রুখে দাঁড়ান ওদের বিরুদ্ধে। ওরা সংখ্যায় কম, আর আপনারা যদি প্রত্যেক দোকান থেকে একজন করেও বের হন তাহলে ওদের টিকিও খুঁজে পাওয়া যাবে না। আমি কতদিন আসবো এখানে? একদিন, দুদিন, তারপরে তো আসতে আর পারবো না। এই যে আমার নাম্বার, দরকার হলে এই নাম্বারে ফোন করবেন, শুধু একটা, আর আমি হাজির হওয়ার চেষ্টা করব। দেখি সবার মাঝে একটা আলাদা জোশ অনুভব করলাম। তাদের শরীরে রক্ত গরম হয়ে উঠেছে। আমি আর ওখানে থাকলাম না, চলে আসলাম গাড়ির কাছে। গাড়িতে উঠতে যাব, তখনই দুজন লোক আমাকে ঘিরে ফেলে। তখনই সাথে সাথে হাতে থাকা 9mm একজনের মাথায় তাক করলাম। তখনই একজন বলে উঠল, বস বস, আমাদের রাফি ভাই পাঠিয়েছে আপনার সাথে থাকার জন্য গোপনে। আর এখন থেকে আপনি আমাদের বস। আমাদের গ্রুপ 30 সদস্যের, সবাই সাধারণ মানুষের মতোই জীবনযাপন করছে। ওরা সবসময় রেডি থাকে কিছু করার জন্য। ও, আমি ভাবছিলাম অন্য কিছু। বস, এখন আপনার সাবধানে থাকতে হবে, কারণ এখন প্রায় সবাই আপনাকে দেখে ফেলেছে। আর আবির তো আপনাকে পাগলের মতো খুঁজছে। আচ্ছা ঠিক আছে, সতর্ক থাকবো। বস, আপনার বাসা চেঞ্জ করলে ভালো হতো। পরিবারের সাথে থাকলে পরিবারের সদস্যদের ক্ষতি হতে পারে। কিছুদিন একা থাকতে বলেছে রফি ভাই। আর আমরা দুজন সবসময় আপনার পাশেই থাকবো, প্রবলেম হবে না আপনার। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি, আর সকালে যোগাযোগ করো। আচ্ছা বস, এই ম্যাগাজিনগুলো রাখেন। আপনার পিস্তলের বুলেট শেষ হয়ে গেছে, লোড করে নিন। আমি আর কি বলবো, ওদের কথা শুনে মনের মধ্যে আরো শক্তি, মনোবল বাড়লো। ওদের বিদায় দিয়ে আমি আর মেঘ বাসায় চলে আসি। বাসায় আসতে না আসতেই মেঘের বাবা মা আমাকে বকা দেওয়া শুরু করে, কারণ তাদের না বলে কোথায় চলে গেছিলাম তাই। আমি তাদের কথাগুলো খুব মন দিয়ে শুনছিলাম। কাল থেকে তো আর তাদের সাথে এমন আড্ডা দিতে পারবো না। মেঘ এসেই টেবিলে খাবার বেড়ে দিল। এই দীপু, টেবিলে খাবার বেড়েছি, চলো খাবে। আর আমারও ক্ষুধা পেয়েছে, একসাথে খাবো, চলো। আমার হাত ধরে মেঘ খাবারের টেবিলে নিয়ে আসলো। এই বসো, আজ তোমাকে আমি খাইয়ে দেব, আর তুমি খাবে। তোমার খাওয়া শেষ হলে আমি খেতে বসবো। তা বললে তো হবে না, তুমিও খেতে বসো, আমি তোমাকে খাইয়ে দেবো। সত্যি তুমি আমাকে খাইয়ে দেবে? মেঘকে দেখে মনে হচ্ছে যেন চাঁদ হাতে পেয়েছে। সে খুব খুশি হয়েছে। দুজনকে খাওয়ানো শেষ করে ছাদে চলে গেলাম। পিছে পিছে মেঘও চলে আসে। ছাদের দোলনাটায় আমি বসে আছি, আর আমার কোলে মাথা রেখে মেঘ শুয়ে আছে। এই যে মেঘ, বলো। আমি তো কাল সকালে চলে যাব, তখন তুমি কি করবে? সারাদিন ঘুমিয়ে থাকবো। ঘুমিয়ে থাকবা মানে? পাগলটা বোঝেও না, ঘুমিয়ে থাকলে তো পাগলটা আমার স্বপ্নে সব সময় থাকবে। পাগলি একটা, এত ঘুমানোর কি আছে? ফোন তো আছে, কথা বলবো। তাতে কি? পাগলটা শুধু আমার, একটুও দূরে যেতে দেবো না। আচ্ছা পাগলি, দেওয়া লাগবে না, তোমার কাছে রেখে দিও। রেখে দিব। এই দেখো, চাঁদটা কত সুন্দর, তাই না হাবলু? কিন্তু চাঁদ তো আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে আছে। সেই চাঁদটা তো আমার কাছে আর অনেক ভালো লাগে। উফ, চাঁদ হতে যাব কেন? চাঁদ তো থাকে আকাশে, পাগলি। পাগল, বলো। আমি যদি কখনো হারিয়ে যাই তখন তুমি কি করবে? তখনই মেঘ আমার মুখটা চেপে ধরে। এই পাগল ছেলে, তুমি এসব কি বলো? একদম এই কথা বলবে না। আমার খারাপ লাগে না বুঝি? আমি তো একা হয়ে যাব, জানো না? আমার একা একা ভয় করে। আমাকে রেখে কোথাও যাবে না বলে দিলাম। যেখানে যাবে আমার সাথে নিয়ে যাবে। ঠিক আছে, আমার লক্ষ্মী বউটা। কি বললাম? বউ? উপস, তুমি বউ বললে? বউ বললাম। তাহলে তো বউয়ের কাজ করতে হয়। বলেই মেঘ আমার কোল থেকে সরে উঠে দাঁড়ালো, আর আমার দিকে তাকিয়ে আছে। এই তুমি আমার দিকে আসবে না বলে দিলাম, একদম না। আমি আমার বউয়ের কাছে যাচ্ছি, তাতে তোমার কি? এই, তোমার মতলব সুবিধার দেখছি না, একদম পাশে আসবে না। এই পাগলি, তুমি আমার দেহ পাবে কিন্তু মন পাবে না। আমি দেহ না, মন নিতে আসছি। এই পাগলি, ছাড়ো। না, ছাড়বো না। বাঁচাও, কেউ আমাকে এই পাগলির হাত থেকে বাঁচাও। কথাটা বলবো তার আগেই আমার মুখটা আটকে গেছে। কি বলবো, কিছু বলার নেই। 5 মিনিট আমার মুখ মেঘের ঠোঁটের সাথে লিপ কিসে আটকে গেছে, আর 5 মিনিট পর আমাকে ছেড়ে দিয়ে এক দৌড়ে বেরিয়ে চলে যায়। আর আমি ওখানেই বসে পড়ি, সারা রাত ছাদে কাটাই। শুধু এই 5 মিনিট ঠোঁট বন্ধন হওয়ার কথাটাই মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে। সকালে সূর্য ওঠার সাথে সাথেই মিমের বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাই মিরাদের বাড়ি, যেখানে আমি থাকতাম নিরিবিলিতে একা। ঠিক পাশের ছাদেই ওই আমাদের টিমের 2জন ভাড়া নিল, সেখানে তারাও উঠল। কাল রাতে ঘটনায় সবখানেই ছড়িয়ে গেছে।
আমার কথা এখন সবাই কানাকানি করছে। আর এই কথাটা আবিরের কাছে পৌঁছে যায়, ওই গ্যাংস্টারের কাছে। বাজারে আমি আমার ফোন নাম্বার দিয়ে এসেছিলাম, সেখান থেকেই আবির আমাকে ফোন করলো। তোর মৃত্যু বলছে আমার ভাইকে খুন করে এখনো বেঁচে আছে। তোর কপাল তো খুব ভালো রে। আরে যা, তুই কি করবি? সবে তো তোর ভাইকে খুন করলাম, আর এরপরে তোর বাজারে চাঁদাবাজিও বন্ধ করলাম। ধীরে ধীরে তোর নাম মাটিতে মিশিয়ে দেবো। তোর কথা শুনে দুঃখের মধ্যে হাসি পাচ্ছে। গতকালকের ছেলে আবিরকে আসছে হুমকি দিতে। তুই ধীরে ধীরে শেষ করবি না আমাকে? পিছনে ফিরে তাকিয়ে দেখ, তোর মৃত্যু দাঁড়িয়ে আছে। আমি পিছনে ফিরতে দেখি 5 জন মানুষ আমার দিকে পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে। ভাই ভাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন ভাই। আমি ভয় পেয়ে গেছি, খুব ভয় পেয়ে গেছি ভাই। আপনার এত ক্ষমতা আমি বুঝতে পারিনি। আবির, তুই কি ভাবছিস যে আমি এটাই বলবো, তাই না? আমার কথা শুনে হয়তো আবির একটু চমকে গেছে। মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছি আমি আর হাসছি। তখন আবির ওই 5 জনকে ফোন করে, কিন্তু কেউই ফোন উঠাচ্ছে না। উঠাবে কি করে? প্রত্যেকেই তো ঘুমের দেশে। পাশের ছাদ থেকে ওদের মাথার খুলি উড়িয়ে দেওয়া হয়েছে স্নাইপার দিয়ে। আবির কিছুটা সংকটের মধ্যে পড়ে গেল, কারণ এরা ছিল আবিরের সব থেকে কাছের। কিছুক্ষণ থমকে থাকে আবির। কিরে আবির, মাথা ঘুরে গেল নাকি? আমার মাথ ঘুরানোর মতো ক্ষমতা এখন পর্যন্ত কারো হয়নি। সাহস থাকলে সামনে আয়, দেখি তুই কত বড় মাস্তান। সাহস দেখতে চাস? চলে আয়, প্লেস ঠিক কর, চলে আয়, দেখা কর। তুই ঠিক কর, আজ বিকেলেই দেখা হবে। আচ্ছা আমি বলি, তুই চলে আয় বঙ্গবন্ধু স্টেডিয়ামে, সময় বিকেল 5টা। ওয়েট করিস আমার জন্য। বলেই ফোনটা কেটে দিলাম। আবিরের ফোন কেটে দিয়ে আব্দুলকে কল করলাম। হ্যালো আব্দুল। পাশের চিলেকোঠা থেকে সরাসরি কথা বললে প্রবলেম হতে পারে, তাই ফোনেই কথা বললাম। সব ব্যবস্থা করে ফেললো আব্দুল। সারাদিন খোঁজাখুঁজি করে আবিরের গ্যাংয়ের লোকেদের যেখানে পেয়েছে এক এক করে 80 জনকে মেরে ফেলেছে। সময় হয়ে গেছে আবিরের সাথে দেখা করার। ওর কাছে যাবার আগেই মেঘকে একটা মেসেজ করলাম, করে ফোনটা সুইচ অফ করে দিলাম। মেসেজটা এটাই ছিল, মেঘ তুমি জানো আমার জীবনে একটা বিশাল আকারের মোড় এনেছো। শান্তশিষ্ট ছেলে আজ শহরের মস্তান তৈরি হয়ে গেছে। আবিরের সাথে দেখা করতে যাচ্ছি, যে কোনো সময় কিছু হয়ে যেতে পারে। যদি বেঁচে থাকি তাহলে ফোন করব। আমার অপেক্ষা থেকো, এখান থেকে ফিরে সোজা তোমার কাছে চলে যাব। একটা বাইক নিয়ে সোজা শো করতে করতে চলে গেলাম বঙ্গবন্ধু স্টেডিয়ামে। আবির দেখি মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে। আবির আর ওর বিশ্বস্ত লোক। আমি সোজা ওর সামনে বাইকটা নিয়ে যাই। কিরে আবির, তোর বাকি 25টা সদস্য লুকিয়ে নাকি? আমার কথা শুনে আবির হয়তো মঙ্গল গ্রহে পৌঁছে গেছে। এমনটা ভাবতেও পারিনি যে আমি ওর বাকি সব সদস্যের কথা জানতে পারবো। শোন, আমি মৃত্যুর ভয় করি না, তাই বুক ফুলিয়ে চলে এসেছি। তোর মতো কাপুরুষ না যে সাথে গার্ড নিয়ে আসবো। কি বললি? আমি কাপুরুষ? বলেই আবির ওর পিছন থেকে একটা পিস্তল বের করে আমার দিকে তাক করে, আর ওর বাকি চেলারা আমাকে ঘিরে ফেলে। এখন বল কি করবি? বড় সাহস নিয়ে তো আসছিলি, এখন তো তোর লাশও খুঁজে পাওয়া যাবে না। তুই এখন হাসছিস, তোর মৃত্যুর ভয় নেই? আমার মৃত্যুর ভয়? ভয় তো করবি তুই। রিফাত নামটা বলতে না বলতেই আবিরের মাথায় বন্দুক তাক করা হয়ে গেছে। হ্যাঁ, ওর বিশ্বস্ত লোকই হচ্ছে আমার 30 জন সদস্যের মধ্যে একজন। আবিরের হাত থরথর করে কাঁপছে। হঠাৎ করেই আবিরের 25 জনের চেলার মাথা একসাথে উড়ে যায়। আবির যেন নিজের মৃত্যুই নিজের চোখের সামনে দেখতে পাচ্ছে। কি রে আবির, একদিনেই তোর সব ক্ষমতা শেষ করে দিলাম। একটা ভালো ছেলে খারাপ হতে কতটা ডেঞ্জার হতে পারে সেটা হয়তো তোর জানা ছিল না। আমার পিছন থেকে 9mm বের করে আবিরের পায়ে একটা গুলি করে দেই। যা, তোকে মৃত্যু দিলাম না, নিজের চোখের সামনে নিজের সাম্রাজ্যটা ধ্বংস হতে দেখবি। বলেই ওকে ওখানে রেখে চলে আসি। মনের মধ্যে শান্তির হাওয়া বয়ে যাচ্ছে। ওদের সবাইকে ঘুমের দেশে পাঠিয়ে দিয়ে মেঘকে একটা ফোন দিলাম। মেঘ, আমি আসছি তোমার কাছে, তুমি খাবার রেডি করে রাখো, খুব খিদে পেয়েছে। বলেই ফোনটা কেটে দেই। মনের সুখে মেঘের বাড়ির দিকে রওনা হলাম। বাইক চলছে, মনের মধ্যে একটা আলাদা অনুভূতি কাজ করছে। আর কোনো ভয় নেই, সব ভয় শেষ। কিন্তু হয়তো আমার ধারণাটাই হয়তো ভুল ছিল। থাক, শেষে বলি, চলে আসি মেঘের বাড়িতে। গেটের ভেতর ঢুকতেই মেঘ এসে আমাকে জড়িয়ে ধরে আর কপালে চুমু খেতে থাকে।
এই পাগলি, এমন করছো কেন? আমি তো ফিরে এসেছি। মেঘ কিছু বলছে না, চোখ দিয়ে শুধু পানি পড়ছে আর আমাকে জড়িয়ে ধরে আছে। মনে হচ্ছে কতদিন যে আমাকে দেখেনি। মেঘকে সামনে এনে ওর কপালে একটা আলতো করে চুমু করে দেই। এই পাগলি, আমি তো ফিরে এসেছি, এখন কান্না করছো কেন? তোমার যদি কিছু হয়ে যেত তখন আমি কি নিয়ে বাঁচতাম? বলো। তুমি তো আমার প্রতিটা শিরা উপশিরাতে মিশে আছো। এই পাগল, বলো আর কখনো এমন করবা না। আচ্ছা পাগলি, আর কখনো এমনভাবে চলে যাব না, আর হয়তো এমনভাবে যেতেও হবে না, সব খতম করে দিয়েছি। ভালো করছো। পাগল আমার। এই, এখনো জড়িয়ে রাখবে? খেতে দেবে না? খুব খিদে লেগেছে। জানো, আমি আমার পাগলের জন্য নিজে হাতে আজ রান্না করছি। ও তাই? তাহলে তো আজ সব শেষ করতে হবে। সব খেতে হবে, না হলে তোমার খবর আছে। এই পাগলি, আমি তো মজা করছি। সব খেলে তো আমি গোল হয়ে যাব, পেট বেড়ে যাবে, ভুঁড়ি বেড়ে যাবে। তখন কেমন দেখতে লাগবে ভাবছো? আমার তো ভেবেই গা শিউরে উঠছে। হয়েছে, আর ভাবতে হবে না, চলো খাবে। চলো বলেই মেঘের সাথে চলে গেলাম। ফ্রেশ হয়ে খাবার খেতে বসলাম। এই পাগলি, তুমি খাইয়ে দাও না। আমি পারবো না, নিজের হাতেই খাও। না, তুমি খাইয়ে দাও। ইস, আমার বই গেছে তোমাকে খাইয়ে দিতে। আমার বউটা আমাকে খাইয়ে দেবে না তো কে খাইয়ে দেবে? এই যে হ্যালো, এখনো বিয়ে হয়নি, এর মধ্যেই এত কিছু? আর বিয়ে হলে কি করবে? বিয়ে হলে বউটাকে মাথায় করে রাখবো। হয়েছে, তোমার মাথায় রেখে তুমি খাও, আমি গেলাম। বলেই মেঘ হাঁটা দিচ্ছে, আর আমি ওর হাতটা ধরে আমার কোলের মাঝে বসিয়ে ফেললাম। এই, কি করছো? কেউ দেখে ফেলবে তো। কেউ দেখবে না। বাড়িতে কে আছে শুনি? মা বাবা তো আর এখানে আসবে না, তাহলে কিসের এত ভয়? হয়েছে, আমার বুঝি লজ্জা করে না? তাহলে আমার বাবুটার এত লজ্জা কিসের? ঢং না? এই, আমার খাইয়ে দাও তো, আর তো আর সইছে না। আচ্ছা বাবা, আচ্ছা, খাইয়ে দিচ্ছে। বলেই মেঘ ওর এক হাত দিয়ে খাবার প্লেটটা ধরে অন্য হাত দিয়ে আমার মুখে খাবার তুলে দিচ্ছে। ওর হাতে খাবার খেয়ে মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছি। এই পাগলি, তুমি এখনো খাওনি? হা করো, আমি খাইয়ে দিচ্ছি। বলেই আমি মেঘকে খাইয়ে দিচ্ছি। ওর দিকে তাকিয়ে দেখি ওর চোখের কোণে একটু পানি জমে গেছে। ওই পাগলি, কান্না করছো কেন? এত ভালোবাসো আমায়? পাগলি, নিজের জীবনের চাইতো বেশি ভালোবাসি। আমিও যে আমার পাগলটাকে নিজের জীবনের চাইতেও এতগুলো বেশি ভালোবাসি। এই যে শোনো না। বলো পাগল। কাছে আসো। কাছেই তো আছে, এখন বলো। আরো একটু কাছে আসো, একেবারে নিঃশ্বাসের সাথে মিশে যাবে এমন জায়গায় আসো। মুখটা দিয়ে আটকে দিচ্ছি মেঘাকে। প্রায় 10 সেকেন্ডের মধ্যে মেঘা নিজেকে ছাড়িয়ে নেয়। এই সরকার, তুই জোর করে আমার দেহ পাবি, কিন্তু মন পাবি না। বাংলা সিনেমার ডায়লগ পুরোটা হয়ে গেছে, তাই বাকিটা আর ছাড়লাম না। বলেই এক দৌড়ে নিজের রুমে চলে গেছে। আর আমি খাওয়া শেষ করে হাত ধুয়ে একটু ছাদে চলে যাই। ছাদে উঠে কেমন যেন লাগছিল, বাইরে ঘুরতে মন চাইছিল, তাই বাড়ির ভিতরে ঢুকি। মেঘ, একটু রেডি হও, বাইরে যাব। কোথায় যাবে এত রাতে? সবে মাত্র 10টা বাজে, এখনই এত রাত? বুঝেছি। তা কোথায় যাবেন সাহেব? জি, ম্যাডামকে সাথে নিয়ে নির্জন রাস্তায় ঘুরতে যাব। আপনার হাতটা ধরে হাঁটবো, আর রাস্তা শেষে ফুচকার দোকান থেকে দুজনে ফুচকা খাবো। সত্যি? আমার হাবলুটা, আমার তো বিশ্বাসই হচ্ছে না। এই একটা চিমটি দাও তো, আমি স্বপ্ন দেখছি কি না একটু শিওর হয়নি। এই পাগলি, এটা স্বপ্ন নয়, বাস্তব। না, মানি না। এমন অনেকবার স্বপ্নের মধ্যেও বলেছো, তাই নো রিস্ক। একটা চিমটি দাও। এই নাও। আউচ! এই, এটা সত্যি? হ্যাঁ সত্যি এটা। আমি খুশিতে পাগল হয়ে যাব। আমার হাবলুটা এত রোমান্টিক হবে ভাবতেও পারিনি। আচ্ছা, আজ হঠাৎ করে আমার পরিবর্তন কি করে? না মানে না, খাবার সময় যেটা নিয়েছি সেটারই প্রতিক্রিয়া। এই, তুমি 2 মিনিট ওয়েট করো, আমি 5 মিনিটের মধ্যে আসছি। মেঘ চলে যায় রেডি হতে, আর আমি অপেক্ষা করছি ওর আসার জন্য। মেঘ বাইরে বেরিয়ে আসে সিম্পল ভাবে, কিন্তু ওকে সাধারণের ভিতরে আজ অসাধারণ লাগছে। গোলাপি ঠোঁট, কাজল কালো চোখ, কপালে ছোট্ট একটা টিপ, জাস্ট অসাধারণ। আর ওর এই রূপের মাঝেই মুচকি হাসির টোল পড়া গালটা তো আমাকে মেরেই ফেলবে। উফ, ওর দিক থেকে চোখটা যেন সরাতেই পারছি না। এই, কি দেখছো এমন করে? একটা চাঁদ যে আমার ঘরে নেমে এসেছে। হয়েছে তোমার চাঁদ দেখা, এবার চলো। বলেই
মেঘ আমার হাত ধরে বাইরে বেরোচ্ছে। তখনই আমার বাস্তবতায় খেয়াল আছে যে আমি মেঘের হাত ধরে যাচ্ছি। জ্যোৎস্না রাত্রি চাঁদের আলোতে অন্ধকারটা কাটিয়ে দিয়েছে। নির্জন রাস্তার ল্যাম্পপোস্টের হালকা আলোতে মেঘকে যেন কি বলবো, বর্ণনা দিতে পারছি না। দুজনে হাত ধরে নির্জন রাস্তায় হাঁটছি, আর কিছুক্ষণ পর মেঘ আমার দিকে ফিরে একটা মুচকি হাসি দেয়, আর ওর গালে পড়া টোলখানি আমার হৃদয়টাকে বারবার চুরি করে নিয়ে যায়। হাঁটতে হাঁটতে রাস্তা শেষে দুজন দুজনের দিকে তাকিয়ে যেন এই পথটা শেষ হয় না। মেঘ, যদি এমন হতো এই পথটা কখনো শেষ না হতো, এই রাতটা আবার যেন দিনে পরিণত না হতো, তোমাকে নিয়ে সারা জীবন এভাবেই কাটিয়ে দিতাম। ইস দেখো শখ কত। এখন ফুচকা খাওয়াবে, কোনো কথা বলবে না, নিশ্চুপ থাকবা পুরোটা রাস্তায়, যেভাবে ছিলে সেভাবে। আমি তোমাকে খাই দেবো আর তুমি আমাকে, বুঝলা হাঁদারাম? জি হুকুম মহারানী। তারপরে 2 প্লেট ফুচকা নিয়ে আসলাম। দুটোতেই বেশ করে ঝাল দেওয়া হয়েছে। মেঘ ঝাল খেতে ভালোবাসে, তাই আমিও একটু একটু করে ঝাল খাওয়ার চেষ্টা করি। এত পরিমাণে ঝাল হয়েছে যে বলার মতো না। যে কারোরই মুখে দিলে তার এক ঢোক জল লাগবেই। কিভাবে যে মেঘ এইগুলো খায় বলতে পারি না। আমারও খেতে হচ্ছে কষ্ট করে, কারণ মেঘ নিজের হাতেই খাইয়ে দিচ্ছে, আর ওর হাতে পিস তো অমৃতের মতো লাগে। আর এটা তো সামান্য ঝাল মাত্র। মেঘ ঝাল খেয়ে পুরো লাল হয়ে গেছে। ওকে দেখে তো একটু হাসি পাচ্ছিল, তার থেকেও বেশি ওর লাল চেহারায় কতগুলো যে ক্রাশ খেয়েছি বলার মতো না। ফুচকা খাওয়া শেষ হলে বাড়ি চলে আসি। দুজন দুজনের রুমে চলে যাই। সকালে অপেক্ষায় আছি। সকাল হলে আবার ভার্সিটিতে যাব। ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ি। কখন যে সকাল হয়ে গেল টেরও পেলাম না। মেঘের ডাকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে মেঘ আর আমি ভার্সিটি চলে যাই। ভার্সিটির ভিতরে ঢুকতেই সাবুল, অনিক, রাজু, সবুজ ওরা হাজির। কেড়ে দিত, তোর তো এখন দেখাই যায় না। আরে এখন কি আমাদের মনে থাকবে ওর? এখন তো ভালোই বরিশালের বাদশা হয়ে গেলি আবিরকে খুন করে। ধুর, কি যে বলিস না তোরা। তোদেরকে ভুলতে যাব কেন? তোদের কখনোই ভুলতে পারবো নাকি? বুঝি তো, সবই বুঝি। শোন, বেশি বুঝবি না। এই, তোরা একটা কাজ করবি, কি বল? আমার গ্যাংয়ে জয়েন হয়ে যা। তোদের মতো ভাই পাশে থাকলে বুকের জোরটা একটু হলেও বাড়বে। আরে পাগলা, বলে কি? আমরা তো তোর সব সময় পাশেই আছি, বল কি করতে হবে? আপাতত কিছু না, পরে বলবো কি করতে হবে। বলেই আমি আর মেঘ পুরো ক্যাম্পাসটা ঘুরি। এখন যে দেখে সেই সম্মান করে আমাদেরকে। কেউ ভয় পায়, আবার কেউ শ্রদ্ধা করে। যারা ভয় পায় তারা কোনো না কোনো বাজে কাজের সাথেই যুক্ত। আর আমার ডিকশনারিতে বাজে কাজের কোনো ক্ষমা নেই, তাই তারা ভয় পায়। নিজের কাছে এখন কেমন যেন একটা আলাদা মুড চলে আসে এভাবে সম্মান পেলে। তারপরও মেয়েদেরকে আর সিনিয়রদেরকে সম্মান করে চলি। সিনিয়ররাও আমাকে ছোট ভাইয়ের মতো আপন করে নিয়েছে। কারো সাহস হয়ে ওঠেনি একটা মুখের ওপরেও কথা বলার। ভার্সিটির ছোটোখাটো নেতাগুলো আগে যারা আমার সাথে খারাপ ব্যবহার করেছিল তাদের একসাথে দেখে আমি ওদের কাছে যাই, আর সাথে সাথেই সবাই দাঁড়িয়ে গেল। ওদের মধ্যে থেকেই ওদের দলনেতা বলতে লাগলো, ভাই আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি আগের ঘটনার জন্য। ছোট ভাই হিসেবে মাফ করে দেন ভাই আমাদের। কি যে বলিস এসব তোরা? তোরা তো আমার ক্লাসমেট, তোরা তো ভাইয়ের মতোই, আর তোদের কিছুই আমি মনে করিনি। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আজ থেকে ভার্সিটিতে যেন আর কোনো উল্টোপাল্টা কাজ করতে না দেখি। বিশেষ করে মেয়েদেরকে বিরক্ত করবি না। আচ্ছা ভাই, যা বলবেন তাই হবে। হেস, এখন কতই না ভালো লাগছে। যাকে যা বলি সবাই তা মেনে নেয়। এটা হয়তো এই পাওয়ারের জন্যই। মেঘ আমাকে ক্লাসরুমে নিয়ে যায়, শান্তি মতো ক্লাস করি। ক্লাস শেষে ক্যান্টিনে চলে আসি। সেখানে আমাকে সবসময় বড় ভাই বলে ডাকতো। আমাকে ক্যান্টিনে দেখেই হিমেল দৌড়ে চলে আসে আর দুটো চেয়ার এগিয়ে দেয় আমার আর মেঘের জন্য। এই ছোট ভাই কেমন আছো? ভাই, আপনাদের দোয়ায় ভালোই আছি। তা দিনকাল কেমন চলছে? এই তো ভাইয়া, আগের মতোই সারাদিন কাজ আর রাতে স্কুল করি। খুব কষ্ট হয় তাই না ভাই? আরে না ভাই, এটা আমার অভ্যাস হয়ে গেছে। শোন, আমি তোকে কিছু কথা বলি, কথাগুলো মন দিয়ে শুনবি। আচ্ছা ভাইয়া। তখন হিমেলকে কানে কানে কিছু কাজ বুঝিয়ে দিলাম। আমার সবচাইতে মূল কাজটার কথাই ওকে বললাম, কারণ ওকে ছাড়া কাউকে বিশ্বাস করতে পারছি না। আর হিমেল সেটাও পালনও করবে গোপনে, আমি জানি। মেঘার আমাকে ভার্সিটিতে থাকতে দিল না, আমাকে নিয়ে গাড়ি করে বাড়ি চলে আসলো। মেঘ একটুও চেঞ্জ হয়নি, আগের মতোই আমার সাথে দুষ্টুমি করে, মাঝে মধ্যে চিমটিও দেয়।
মেঘ বাড়ি এসে আমাদের জামা কাপড় গুছাচ্ছে। এগুলো গুছিয়ে কি করবে? একটু বাইরে ঘুরতে যাব, শুধু তুমি আর আমি, বুঝলা হাবলুটা? ঘুরতে যেতে মন চাইছে না। ওই একদম চুপ কেন? কথা নেই? একেবারে ছোট্ট বাবুর মতো থাকবে, কোনো কথা বলবে না। আচ্ছা বাবুটা, এই যে মুখ বন্ধ করলাম, এখন ঠিক আছে? হ্যাঁ, এখন ঠিক আছে আমার লক্ষ্মী হাবলুটা। মেঘ জামা কাপড় গুছিয়ে আমাকে নিয়ে রওনা হয়। তখন 3টে বাজে। ড্রাইভার গাড়ি বের করে, আমাদেরকে নিয়ে চলছে। গন্তব্য প্রিন্সেপ ঘাট। গঙ্গার ধারে বসে সূর্য ডুবি দেখব। তারপরে অনেকক্ষণ এভাবে গল্প করলাম। মেঘ তার স্বপ্নগুলোকে আমাকে বলছিল, আমি মুগ্ধ হয়ে শুনছি। আর ওর স্বপ্নগুলো আর ওর আবদারগুলো শুনছি। সূর্য ডুবছে ঠিক 30 মিনিট আগেই আমরা পৌঁছে যাই। রাত যখন 8:30, তখন মেঘকে বলছিলাম রুমে চলে যাওয়ার জন্য, আবার পরে আসব। মেঘ কোনো উত্তর দিল না, নিশ্চুপ ছিল। কিন্তু ওখান থেকে উঠে আমাকে হোটেলে নিয়ে আসে আর আমার সাথে পরিচয় করিয়ে দেয় মনির সাহেবের সাথে। এই যে মনির সাহেব, এই হলো দীপ্ত, আর দীপ্ত এই হলো মনির সাহেব, আমাদের হোটেলের ম্যানেজার। হ্যালো স্যার, কেমন আছেন? ভালো। আর শুনুন, আজ থেকে এই হোটেলের মালিক দীপ্ত। আমি ওর কথাগুলো শুনে চমকে যাই। কিছু বলবো তার আগেই মেঘ আমার মুখটা চেপে ধরে। এই একদম না, কিছুই বলবে না তুমি, তোমার জিনিস তো আমারই, তাই না? তোমাকে দিয়ে দিলাম, এখন চলো রুমে চলো। আর কিছু বললাম না, রুমে চলে গেলাম। সেখানে গিয়ে আরেক চমক, মেঘ আর আমার ছবি দিয়ে পুরো রুমটা ভর্তি। আর এত সুন্দর করে সাজানো, কল্পনাও করতে পারছি না। তখন মেঘের দিকে তাকাতেই মেঘ লজ্জা মুখে একটা হাসি দিয়ে ফ্রেশ হতে চলে যায়। আর আমি পুরো রুমটা ঘুরে ঘুরে দেখছি। মেঘ নিজের হাতেই সাজিয়ে রেখেছে রুমটাকে। পাগলিটা পারেও বটে। মেঘ ফ্রেশ হওয়ার পরে আমাকে ফ্রেশ হতে ঢুকিয়ে দেয়। ফ্রেশ হয়ে দুজনে বসে আছি। মেঘ খাবার নিয়ে আসতে বললো মনির সাহেবকে। রুমের মধ্যে খাবারের জন্য অপেক্ষা করছি। বাবুটা শোনো। পাগল, বলো। তুমি আমাকে এত ভালোবাসো? না, একটু ভালোবাসি। একটু কেন? আমি তো বাবুটাকে অনেক অনেক ভালোবাসি। আমি একটুই ভালোবাসবো। বাবুটা তুমি একটু ভালোবাসো, তার ফল তো দেখছি। আর যদি আমার মতো এতগুলো ভালোবাসতে? শোনো পাগলটা, আমি তোমাকে যতই ভালোবাসি না কেন, সবসময় মনে হয় বাবুটার উপর ভালোবাসা কম হয়ে যাচ্ছে, তাই আরো বেশি করে ভালোবাসি। তবুও আমার মনে একটুই ভালোবাসে। আমার বাবুটা, আমার পাগলটা। বলেই মেঘ আমাকে জড়িয়ে ধরে। তখনই মনির সাহেব খাবার নিয়ে বাইরে দাঁড়িয়ে আওয়াজ দিল। খাবারটা ভিতরে নিয়ে এসে দুজনকে খাইয়ে দিলাম। তারপরে আবার চলে গেলাম বিচে। দুজনের দিকে নীরবে তাকিয়ে আছি। চোখে চোখ সরে না। ভালোবাসাটা হয়তো চোখের মধ্যেই হচ্ছিল। অনেক রাত পর্যন্ত বিচে ছিলাম। তারপরে রুমে চলে আসি। আর রুমে আসতেই বাবুটা আমার বুকের ওপরে ঘুমিয়ে পড়ে। আর আমার কিছু করার ছিল না, বাবুটার কপালে একটা চুমু খাই আর ওইভাবেই ঘুমিয়ে থাকি। ভালোবাসার মুহূর্তগুলো এমনভাবেই কাটছিল আমাদের। এখন প্রায় শুক্রবারেই প্রিন্সেপ ঘাটে যাই দুজনে। ওর প্রতি ভালোবাসা কমতে ছিল না। আমার যতই কাজ থাকুক না কেন, প্রতিদিন বিকেলে মেঘের সাথে দেখা করতাম। ভার্সিটিতে মেঘ আছেই আমার সাথে। যত দিন যাচ্ছে ততই আমার গ্যাং বড় হচ্ছে আর আমার কাজও বেড়ে যাচ্ছে। এখন খুব ব্যস্ত হয়ে পড়েছি গ্যাংয়ের কাজে। পুরো গ্যাংটা সামলাতে হয়। তাই আমার কাজের কিছু সাবুল, অনিক, রাজু, সবুজ ওদেরকে বুঝিয়ে মাঝে মধ্যে অপারেশনে ওদেরকেই পাঠিয়ে দেই। কিছুদিন পর ওরা আমার মন জয় করে নেয়। এমনিতেই ওরা আমার খুব ভালো বন্ধু, তারপরেও বিশ্বাস অর্জন করে। তাই ওদেরকে চোখ বুঝে অন্ধের মতো বিশ্বাস করতাম। আর রফি ভাইয়ের পাঠানো সৈন্য তো আছেই আমার গ্যাংয়ের মেম্বার হয়ে। ওর কথা না বললেই নয়। আব্দুল এখনো পর্যন্ত 2বার জীবন বাঁচিয়েছে আমার। নিজের জীবনের ঝুঁকি নিয়েও আমাকে বাঁচিয়েছে। তাই ওকে কখনো দূরে রাখি না। আমি সবসময় আমার সাথেই রাখি আব্দুলকে। আব্দুলও আমার সাথেই থাকে। বলতে হলে বলা হবে ও আমার ডান হাত। ওকে ছাড়া হয়তো এই পর্যন্ত আসতেও পারতাম না। আমি মস্তান হলে কি হয়েছে, মস্তানের তো একটা মন আছে। সেই মনে বাস করেছে মেঘা। ওকে তো সময় দিতেই হবে, না দিলে গাল ফুলিয়ে রাখবে আর রাগে লাল টমেটো হয়ে থাকবে। আর ওর রাগ হলে আমার হাত পা আর কানগুলোর 12টা বাজিয়ে দেয়। মানে 2 ঘন্টা কান ধরে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হয়। আমাদের সুখ দেখে চাঁদও হিংসা করে মেঘের আড়ালে লুকিয়ে থাকে।
মাঝে মধ্যে বৃষ্টি হয়ে হিংস্রগুলো বৃষ্টি রূপে ঝরে পড়ে আমাদের ওপরে। আর মেঘ তো বৃষ্টি পেলেই দু হাত মেলে দিয়ে পুরো বৃষ্টিটা ছুটে বেড়ায়। আমি ওর পিছু পিছু ছুটে বেড়াই। তখনই মনে হয় পৃথিবীর সব সুখ আমাদের। যেটুকু সময় মেঘের সাথে কাটিয়ে দিই সেই সময়গুলোই সব থেকে রোমান্টিক মুহূর্ত ছিল আমার কাছে। যখন ওর কাছ থেকে বিদায় নেই তারপর থেকেই আবার মস্তানি চিন্তা আমার মাথায় ঢুকে যায়। পড়ালেখা, মস্তানি, প্রেম, এই তিনটে নিয়েই ভালোই চলছিল আমার 3টে বছর। এর মধ্যেই পুরো কলকাতা আমার হাতের মুঠোয় চলে আসে। এক হাতের ইশারাই যথেষ্ট ছিল পুরো এই শহরটাকে ওঠানামা করার জন্য। ক্ষমতা কি জিনিস যে চাকরির জন্য আমার ভাইয়া মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেছে। শুধু মুখ দিয়ে বলতে না বলতেই ভাইয়া চাকরি নিয়ে বাড়ির দুয়ারে চলে এসেছে। কখনো কারো কাছ থেকে চাঁদা তুলিনি, কারো কোনো ক্ষতি করিনি। গ্যাং পরিচালনা করার জন্য তো টাকার প্রয়োজন, আর সেই টাকাগুলো পাই বিভিন্ন বড় বড় কোম্পানির কাছ থেকে। তাদের সুরক্ষিতভাবে ব্যবসা করার গ্যারান্টি দেই। তাদেরকেও হুমকি বা তাদের পরিবারকে ক্ষতি করার চেষ্টা করতে পারবে না সেই গ্যারান্টি দেই। সেখান থেকেই বড় অঙ্কের টাকা আমাদের গ্যাংয়ের ফান্ডে জমা হয়। টাকাগুলো গ্যাংয়ের কাজে লাগিয়ে যা বেঁচে থাকে সেগুলো দিয়ে গরিব দুঃখী মানুষদের মাঝে বিলিয়ে দিতাম। সেগুলো দেখে সাবুল, অনেক, রাজু, সবুজের কেমন যেন করতো, বিভিন্নভাবে বাধা দিত। কিন্তু ওদের কথা না শুনে আমার কাজ আমি করতাম, আর ওরা শুধু দেখেই যেত। কখনো কিছু বলার সাহসও হয়নি। অনেক সময় ওদের বিরুদ্ধে নানা অভিযোগ এসেছে, কিন্তু কিছু বলতাম না ওদের। সামান্য কিছু করতো, ভাবছি যেদিন বেশি কিছু করবে সেদিনই ওদের বিচার হবে। কিন্তু সময় হয়তো বেশি দিন ছিল না। অনার্স 3য় বর্ষের ক্লাস শুরু হয়ে গেছে। আমি তো আর ক্লাস করি না, মেঘই করে। সেদিন ক্লাস শেষ করে মেঘ সোজা আমার বাড়ি চলে আসে। আমার বাবুটা বাড়িতে হঠাৎ? কেন আসতে পারি না বুঝি আমার পাগলের বাসায়? না তা না, এই প্রথম নতুন বাড়িতে আসলে তো তাই। আমি বুঝি আগে বেড়াইনি? আচ্ছা বাবুটা, তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসি। আগে বলো, রান্না হয়েছে? না হয়নি, একটু পরে বুয়া এসে রান্না করে দিয়ে যাবে। বুয়াকে বারণ করে দাও আসতে, আমি রান্না করব। যাও তুমি ফ্রেশ হও, আমি রান্নাঘরে যাচ্ছি। বলেই মেঘ রান্নাঘরে চলে গেল। যা, বিপরীত যে প্রশ্ন করব সেটার সুযোগও পাইনি। আমি ফ্রেশ না হয়েই মেঘের পিছে পিছে রান্নাঘরে চলে যাই। দেখি আমার বাবুটা সব কিছু রেডি করছে, আর আমি পিছন দিয়ে মেঘকে জড়িয়ে ধরে ওর ঘাড়ের পাশ থেকে মুখটাকে নিয়ে ফেলেছি। এই কি করছো? কি ছাড়ো ছাড়ো, আজই কোথাকার। না ছাড়বো না বাবুটা। এই ছাড়তে বলছি না, ছাড়ো। এই কি করছো? সুরসুরি লাগছে তো। লাগুক না, আমার তো ভালোই লাগছে। ভালো লাগার দরকার নেই। দেখো বাবুটা, ছাড়ো ছাড়ো বলছি। না ছাড়বো না, আজকে বাবুটাকে আদর করব। ওই একদম না, আদর করাটা বিয়ের পরে হবে, তাই আগে না। একটু করি না বাবু। দেখো তুমি যদি এমন করো আমি কিন্তু তোমার সাথে কথা বলে বন্ধ করে দেব, আর কখন আমার কোলে মাথায় রাখতে দেবো না। এই একদম না, যাও, আদর করবো না কিন্তু, জড়িয়ে ধরে থাকি। এই তুমি এইটা কি করলে? আমার গালে চুম্মা দিলা কেন? কেন, চুমুকে তো কি বিয়ে করতে হবে নাকি? না তেমন না। তাহলে এমন করো কেন? আমি তো আমার বাবুটার গালে একটা কেন 1000খানা চুমু খাবো। হয়েছে চুমু খাওয়া, যাও এখন যাও, ফ্রেশ হয়ে আসো, আমি রান্না করি। তাহলে তো বাবুটা না খেয়ে থাকতে হবে। না যাব না। শোনো, তুমি যদি এখন ভদ্র ছেলের মতো ফ্রেশ হয়ে আসো তাহলে খাবার শেষে বাবুটাকে একটা মিষ্টি গিফট দেবো। সত্যি বাবুটা? ওই মিষ্টিটা দেবে? ওইটাই, এখন যাও। যাচ্ছি শোনা, আর মনে যেন থাকে। এই শোনো। বলো। এখন যাও। আমিও ওখান থেকে চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে বাইরে বের হতে গিয়ে দেখি আব্দুল বাইরে আমার জন্য অপেক্ষা করছে। একটা মিটিংয়ে যাওয়ার কথা ছিল আজ, কিন্তু মেঘকে সময় দেব তাই আব্দুলকে পাঠিয়ে দেই, আর আমি মেঘের সাথে সময় কাটাই। রান্না শেষ হলেই মেঘ ফ্রেশ হয়ে এসে তারপরে দুজনকে খাইয়ে দিচ্ছি। রান্না করাটা সবচাইতে বেস্ট। তৃপ্তি করে খাওয়া শেষ করে, এই বাবুটা আমার মিষ্টিটা দাও। আচ্ছা এদিকে আসো। আমার মুখটা আটকে আছে, এখন বুঝলে বুঝুন, না বুঝলে নাই। মিষ্টিটা কি হয়েছে এখন যাও,
এখন রেডি হয়ে আসো, প্রিন্সেপ ঘাটে যাবো আজ, এখনই। আজ এখনই? এমনিতে তো কাল সকালে যেতে হবে, না হয় আজ গেলাম। একটা রাতে বেশি কাটাতে পারলে ক্ষতি কোথায়? আচ্ছা, রেডি হয়ে আসি। বলি রেডি হয়ে মেঘ আর আমি রওনা দেই প্রিন্সেপ ঘাটের উদ্দেশ্যে। মাঝপথে সাবুল, অনিক, রাজু, সবুজ ওদের সাথে দেখা। ওরাও নাকি প্রিন্সেপ ঘাটে যাচ্ছে, ভালোই হলো, কেউ তো থাকবে আমার গ্যাংয়ের, তাও আমার ফ্রেন্ডগুলো। সন্ধ্যার আগেই পৌঁছে যাই প্রিন্সেপ ঘাটে। রুমে ঢুকে হালকা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি। কি অপরূপ দৃশ্য, আবার সাথে ভালোবাসার মানুষটাও। এমন মুহূর্ত যেন সারা জীবনে খুঁজে পাওয়া যাবে না। মাঝরাত পর্যন্ত আমরা দুজনেই বিচে বসেছিলাম। না, ভালো লাগলো না, কারণ ভালো মুহূর্তগুলো যে কীভাবে শেষ হয়ে গেল ভাবতেও পারছি না। রাত 12টা বাজে, রুমে চলে আসি আর খাওয়া দাওয়া করে দুজনের রুমে শুয়ে পড়ি। কি হয়েছে ঠিক বলতে পারি না। তখন ঠিক রাত 2টো বাজে। মেঘ দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। ওর পুরো শরীর গরম হয়ে ঘাম ঝরছে, ওর চোখ মুখে ভয় দেখা যাচ্ছে। এই বাবুটা কি হয়েছে, এমন করছো কেন? কোনো কথা নেই মেঘের মুখে, ও শুধু শক্ত করে আমাকে জড়িয়ে ধরে আছে। কিছু বলো তো, না হলে কি করে বুঝবো কি হয়েছে? না, তুমি কোথাও যাবে না, আমায় ছেড়ে কোথাও যাবে না, কখনো না। আরে পাগলি, তোমাকে ছেড়ে যাবো কোথায়? না, কোথাও না। আচ্ছা বাবুটা, এখন ঘুমাও, সকালে ঠিক হয়ে যাবে সব। তুমি ঘুমাও, আমি তোমার বুকের উপর থাকবো। আচ্ছা পাগলিটা, ঘুমাও, আমি ঘুমাচ্ছি। আর মেঘ আমার বুকের ওপরে মাথা দিয়ে বাচ্চা মানুষের মতো ঘুমাচ্ছে, আর আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। সকাল হয়েছে, একটু বিচে যাব, কিন্তু মেঘ আমাকে বাইরে যেতেই দিচ্ছে না। কারণটা কি বুঝতেও পারছি না। খাওয়া দাওয়া সব রুমের মধ্যেই আয়োজন করে মেঘ। খাওয়া শেষ করে যে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে, আর ছাড়া নামগন্ধ নেই। হয়তো রাতে কিছু একটা স্বপ্ন দেখেছে, তাই হয়তো ভয় পাচ্ছে। দুপুরে আর ওর কথা শুনলাম না। স্নান করে মেঘকে জোর করে গঙ্গায় নিয়ে যাই। গঙ্গায় পৌঁছে মোবাইলে একটা এমএমএস দেখলাম। ওপেন করতেই দেখি আব্দুলের বাহাত কেটে দেওয়া হয়েছে। ও চিৎকার দিচ্ছে। এমএমএস শেষ করতেই মেঘের দিকে তাকিয়ে দেখি মেঘ ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ছে। এক ঝাপটা দিয়ে ওকে কোলের মধ্যে তুলে নিয়ে আসি। পাগলটা দেখো, আমার সময় শেষ, হয়তো আর দেখা হবে না। কিছু হবে না তোমার, আমি আছি তো, কিচ্ছু হবে না তোমার। ওর পিঠে একটা বুলেটের আঘাত করেছে, কেবল সেটা টের পেলাম। ওর রক্তে আমার শরীরটা পুরো ভিজে গেছে। কথা বলতে পারছে না, কোনোভাবেই কোনো কথাই বলতে পারছে না সে। তারপরেও অনেক কষ্ট করে বলতে শুরু করলো, আমার আশাটা পূরণ হলো না। জীবনের শেষ নিঃশ্বাসটাও তোমার কোলে রেখে দিতে পারলাম, শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার ভালোবাসতে পারলাম। নিজের খেয়াল রেখো, আর পারলে এই পথ থেকে ফিরে যাও, একটা সাধারণ জীবনযাপন করো। আর জানি তুমি ওদের মৃত্যু না দিয়ে এই পথে ফিরবে না। তোমার মনে যা চাইবে সেইটা করবা। তুমি সবসময় মনের কথাটা শুনবা, একদম পাগলামি করবা না। ভালোবাসি পাগলটা। মেঘ! এক চিৎকার। তখন আমার চিৎকারে পুরো প্রিন্সেপ ঘাট কেঁপে ওঠে। ঠিক সেই মুহূর্তেই একটা কালো BMW আমার সামনে এসে থামলো। সেটা থেকে নেমে আসে আবির। ওকে দেখে একটুও চমকায়নি। কিরে, তুই তো শেষ এখন। আমার সাথে যুদ্ধে নেমেছিস, একটু চিন্তা করে নামতিস। তুই তো কোনো ভুল করিসনি, শুধু সেদিন আমাকে জীবিত ছেড়ে ভুল করেছিলি। তখন আমার মুখ দিয়ে একটুও কথা বেরোচ্ছে না। কি বলবো, আমার জীবনটাকে তো ওরা কেড়ে নিয়েছে। শুধু তুই নিজের কাছের লোকেদের দিয়ে বিশ্বাসঘাতকতা করাতে পারিস। তোর টেকনিক তোর উপরই প্রয়োগ করলাম। তখনই গাড়ি থেকে সাবুল, অনিক, রাজু, সবুজ এরা সবাই আমার দিকে তাকিয়ে আছে আর হাসছে। নিজেকে সামলেই পিছন থেকে 9mm বের করার আগেই আবি আমার বুকের বাম পাশে গুলি চালিয়ে দিল। আমি মাটিতে লুটিয়ে পড়ি। তারপর আর কিচ্ছু খেয়াল ছিল না। যখন আমার জ্ঞান ফিরে, তখন একটা হাসপাতালে আমি নিজেকে আবিষ্কার করি। বাকিটা তো জানোই, সুমিতের বাড়িতে থাকা, সুমিত সব কিছু করা, তাদের সাথে দেখা হওয়া,
কথাগুলো মিমকে বলতে বলতে আমার টি শার্টটা ভিজে যায়। মিমের চোখ দিয়ে নদীর মতো জল বয়ে পড়ছে। আমি তোমাকে ভালোবাসি। সত্যি তুমি পাগল হয়ে গেছো, এটা কখনোই সম্ভব না। কেন? আমার কি দোষ? আমি কি করেছি বলো? তুমি কিছু করনি, আমার জীবনটাই এরকম। কাউকে আপন করে নিলে সে বেশি দিন বেঁচে থাকে না, আর আমার জীবনে কেউ আসবে না বলেই মিমকে ওর রুমে পাঠিয়ে দিই, কিছুটা জোর করেই। আর আমার রুমের দরজা লাগিয়ে দিই। আমার ঘুম আসবে না, নিজের কষ্টগুলোকে মনের মধ্যে চেপে না রাখতে পেরে একবার হাত কাটবো ভাবছি। তখনই মনে পড়ে মেঘের কথাগুলো। ওর কথাগুলো ভেবেই আমি নিজের ক্ষতি করতে পারছি না। নীরবে কেটে যায় সারা দিন সারা রাত। ওরা সবাই মজা করলো, কিন্তু আমার একটুও রুম থেকে বের হতে মন চাইলো না। শুনেছি মিমও রুম থেকে বের হয়নি। কিসের জন্য ও বাইরে বের হবে না? ও তো এখানে এসেই ছিল মজা করার জন্য। তারপরেও কিছু বলিনি। সন্ধ্যে 7টা বাজে। সুমিতরা সবাই চলে যাওয়ার সময় আমি ওদেরকে এগিয়ে দিতে গেলাম গাড়ির কাছে। সবাই অনেক জোরাজুরি করে বাড়ি ফিরে যেতে, কিন্তু রাজি হয়নি। এখানে তো আমার কিছু কাজ বাকি আছে। ওদের কথা দিয়েছি যদি বেঁচে থাকি কাজটা শেষ করব, তারপরে ফিরে যাব। হঠাৎ করেই মিম পিছন থেকে জড়িয়ে ধরল। ভালোবাসি তোমাকে, ফিরিয়ে দিও না আমাকে। আমি ভালোবাসতে পারবো না কাউকে। ভালোবাসলে আমার আর মেঘার ভালোবাসার মাঝখানে দেয়াল সৃষ্টি হবে। আমি সেই দেয়াল সরিয়ে ফেলবো। মিমকে সাথে সাথেই সামনে এনে ঠাস ঠাস করে শরীরে যত জোর আছে সেটা দিয়ে দিলাম একটা চর। মিমে গালে হাত দিয়ে কান্না করতে করতে গাড়িতে উঠে চলে গেল। আর আমি প্রতিশোধের আগুন নিয়ে কলকাতায় যাই। ফিরে প্রথমে মেঘার বাবা মার সাথে দেখা করি। তারপর তারা তো আমাকে দেখে কান্নায় জড়িয়ে পড়ে। নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি। তারপরেও নিজেকে কন্ট্রোল করে খুব কষ্টে মেঘের কবরের পাশে যাই। রাত 9:45 বাজে। কিছু হিসাব বাকি আছে অনেক মানুষের কাছে। মেঘের বাড়িতে আমার লুকানো 9mm বের করে কোমরে গুজে নেই আর চলে যাই নাইট ক্লাবের সামনে। আমি জানি ওখানে রাজুকে পাবো। ওরা কে কোথায় যাবে বা কে কী করছে বা সব কিছুই আমার জানা আছে। রাত 1টা বাজে। রাজু একাই ক্লাব থেকে বের হয়। মাতাল হয়ে গাড়িতে উঠতে যাবে, তখনই ওর চুলগুলো টেনে বের করে ফেলি। রাজু কিছু বুঝছে না, নেশার ঘরে আছে। তো ভালো করে তাকিয়ে আমার দিকে আমাকে দেখতে পেয়ে ওর দুটো চোখ বড় হয়ে গেল। চোখ কচলি আবার তাকাই আমার দিকে, আর আমি ওর মাথায় বন্দুকটা তাক করি। তখনই রাজু বসে পড়ে আমার পায়ের কাছে আর পায়ে ধরে। ভাই আমার কোনো দোষ ছিল না, ওরা আমাকে বাধ্য করেছে, টাকা দিয়েছে অনেকগুলো। টাকার জন্য বিশ্বাসঘাতকতা করলি? ভাই আর হবে না, এবারের মতন ক্ষমা করে দেন ভাই। আমার ডিকশনারিতে তো বিশ্বাসঘাতকের কোনো জায়গা নেই। ওর বুকের মধ্যে 6টা গুলি করে সঞ্জয়। ওদের গ্রুপ ছবি থেকে রাজুর ছবিটা কেটে দেয় সঞ্জয়। ছবিটা রাজুর পকেটেই রেখে দেয়। আর দীপ্ত চলে যায় মেঘের কবরের কাছে। ওখানে গিয়েই বসে পড়ে ওর মাথার পাশে। সবেমাত্র একটা গেল, আরও অনেকগুলো আছে। মেঘ দেখেছ, অনেক দিন পরে আমার সুযোগ হয়েছে ওদের ওপরে প্রতিশোধ নেওয়ার। এইমাত্রই একটাকে শেষ করে আসলাম। তুমি খুশি হওনি? ও, ওদের সবাইকে শেষ করতে হবে? আচ্ছা, কাউকে বাঁচিয়ে রাখবো না। বাবুটা, তুমি তো অন্ধকারে থাকতে ভালোবাসতে, এখনো ভালোবাসো? জানো, আমার না অন্ধকারে খুব ভয় লাগে। এই বাবুটা, তোমার পাশে ঘুমিয়ে থাকি, বকা দেবে না তো? তুমি তো ভালোবাসতে তোমার পাশে ঘুমালে, আজও ভালোবাসো? বলেই মেঘের কবরের পাশেই ঘুমিয়ে থাকে সারা রাত। সকালে আবার চলে যায় মেঘের বাড়ি। বুকে শত কষ্ট নিয়ে খাওয়া দাওয়া করে আর নিউজ দেখতে বসে। ব্রেকিং নিউজ, আজ কলকাতা সিটি ডন আবির গ্যাংয়ের সবচেয়ে বিশ্বস্ত লোক রাজুর মৃতদেহ রাস্তার মাঝে পড়ে থাকা পাওয়া গেছে। দীপ্ত তো মনে মনে একটু শান্তি পাচ্ছিল, তাহলে সবকিছু জানা হয়ে গেছে। আর আবির হয়তো ওর মৃত্যুর জন্য অপেক্ষা করছে। সারা দিন বসে প্ল্যান করে কত কষ্ট দিয়ে ওদের মৃত্যু দেওয়া যায়। না, কষ্ট দেব না। ওরা যেভাবে আমার মেঘকে আলাদা করেছে আমার কাছ থেকে, ঠিক সেভাবেই ওদেরকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে।
বন্দুকের গুলি দিয়ে ওদের হৃদয়টাকে ফুটো করে দেবো। সারাদিন শুধু মনের মধ্যে প্রতিশোধের আগুন জ্বলছে, নিজেকে সেই আগুনে পুড়িয়ে ফেলছি। দিন কেটে রাত হয়ে গেল, আরও দুজনের মৃত্যুর সময় হয়ে গেছে। ঠিক 1টা বাজে তখন দীপ্ত চলে যায় শাবলু আর অনিকের বাড়ি। ওরা দুজন একই ফ্ল্যাটে থাকে, তাই দুজনকেই একসাথে উপরে পাঠিয়ে দেবে। ওদের বাড়ির কলিং বেল বাজাচ্ছে প্রায় 3 মিনিট ধরে, বাজিয়েই যাচ্ছে, দরজাও খুলছে না। আরও একটু পরে শাবলু এসে দরজা খোলার সাথে সাথে দীপ্তকে দেখে ফ্লোরে পড়ে যায় আর চোখগুলো বড় বড় করে সঞ্জয়ের দিকে তাকিয়ে আছে, ভূত দেখার মতো করে চেয়ে আছে। কিছুক্ষণ চুপ থাকায় পাশের রুম থেকে অনেক ডাক দিয়ে বলতে লাগলো, কে আসছে? শাবলু সাড়া না পেয়ে অনেক বেরিয়ে আসে, আর এসে যখন দীপ্তকে দেখে সাথে সাথে দীপ্তর দিকে বন্দুক তাক করবে। তার আগেই অনেকের মাথার খুলি আর নেই। মুহূর্তের মধ্যেই অনেক ঘুমের দেশে চলে গেছে, আর শাবলুর চোখে এখন ভয় দেখা যাচ্ছে, মৃত্যু ভয়। চোখ দিয়ে কাকুতি মিনতি করছে ওর জীবন ভিক্ষা দিতে। ভাই, আমাদের ভুল হয়ে গিয়েছিল, আর কোনোদিন এমন হবে না, প্লিজ আমায় ক্ষমা করে দে। তখন তো তোদের কিছুই মনে ছিল না বিশ্বাসঘাতকতা করার সময়, এখন কেন জীবন ভিক্ষা চাইছিস? আর দেরি না করে শাবুলের হৃদয় বরাবর 5টা বুলেট ঢুকিয়ে দিই, এই হৃদয় দিয়ে যেন আর কখনো কারোর সাথে বিশ্বাসঘাতকতা করতে না পারে। ঠিক আগের মতোই শাবুল আর অনেকের ছবিটা কেটে দেই, ওদের কাছেই ফেলে দেই। তারপর দীপ্ত চলে যায় মেঘের কবরের কাছে। মেঘ, তোমাকে বিরক্ত করতে এসেছি, কি করবো বলো? তোমার তো বড্ড মনে পড়ছে, তাই তোমার কাছে গিয়ে সব ক্লান্তিগুলো দূর করে ফেলছি। ঘুমিয়ে থাকে ওর কবরের পাশে। সকালবেলা খবর নিয়ে শুনতে পায় সবুজের বাড়ি আগুন লেগে সবুজ মারা গেছে। খবরটা শুনেই দীপ্তর মনের মধ্যে নাড়া দিয়ে উঠল। তাহলে কি আমার প্রতিশোধ অসম্পূর্ণ রয়ে যাবে? না, এ তো হতে পারে না। তবে মৃত্যু তো হয়েছে বিশ্বাসঘাতকের, এটুকুতেই শান্তি পাই। আর তাহলে আজই আমার শেষ যুদ্ধ আবিরের সাথে, শত্রুতা শেষ করে দেব। হয়তো আমার মৃত্যু হবে আবিরের হাতে, আর না হলে ও মরবে আমার হাতে। পুরো তৈরি হয়ে গেছে আবিরের আড্ডায়। তখন বিকেল হয়ে গেছিল। আবিরের আড্ডার গেটটা একটা গ্রেনেড দিয়ে উড়িয়ে দেয়। সেই শব্দে ওর সব সৈন্য একত্রিত হয়ে দীপ্তর ওপর হামলা করতে আসে। দ্বিতীয় গ্রেনেডে ওর সৈন্যদল একসাথে ফিনিশ। ভিতরে চলে যায় দীপ্ত বুকের ভিতর সাহস নিয়ে। হয় বাঁচবো না হলে মরবো, জীবনে তো মরণ বলে কয়ে আসে না, মৃত্যুর ভয়ে চুপ থাকতে পারবো না আমি। দীপ্ত ভিতরে ঢুকতেই 7টা বন্দুক দীপ্তর দিকে তাক করা হয়ে গেছে, একটুও নড়তেও পারছে না। বন্দুকের নিশান তার মাথায় তাক করা। একটু পরেই দেখে আবির আর সবুজ দীপ্তর দিকে আসছে। আবিরকে দেখে একটুও চমকায়নি, কিন্তু সবুজকে দেখে তো চমকিয়ে যায় দীপ্ত, আর মনে মনে ভাবে তার মানে এগুলো সব প্ল্যান করা, ওদের প্ল্যান এগুলো। সাথে সাথে দীপ্তর কাছে রাখা সব অস্ত্র নিয়ে নেয় ওরা, আর আবির এসে একটা বন্দুক হাতে নিয়ে দীপ্তর মাথায় তাক করে। তোর তো তারিফ করতে হয় রে, একবার মৃত্যুর মুখ দিয়ে বেঁচে ফিরে এসে আবার এসেছিস মৃত্যু বরণ করে নিতে। হাহা, মৃত্যু সেটা আবার নতুন কি রে? মৃত্যু তো একদিন হবেই। তোর মৃত্যুর ভয় নেই? এখনো তোর মুখে হাসি কিভাবে? হাহা, আমি জানতাম তোদের এখানে এসে আমি বিজয় হতে পারবো না, কিন্তু তোকে নিয়ে তো মরতে পারবো। মজা পেলুম তোর কথা শুনে। আমাকে মারবি? রাফু আমাকে মারবে। এই তোরা শুনেছিস, দীপ্ত আমাকে মারবে। ভালো জোক শোনালি। দীপ্ত ওদেরকে চমকিয়ে দিয়ে বুকের মধ্যে বাঁধা বোমাটাকে দেখিয়ে দেয় সবাইকে। এই বাটনটা টিপে দিলে সব খতম। তোরা যদি এক পা নড়াচড়া করিস তাহলে শেষ, এখানেই খতম তোরা। আবির কি বলবে, ওর হাত থেকে বন্দুকটা পড়ে গেল। হঠাৎ করেই আবিরের সৈন্যদলের সৈন্যগুলো একে একে মাটিতে লুটিয়ে পড়ছে। সবাই পড়ে যায়। আবির আর সবুজ দাঁড়িয়ে। কিছু বুঝে ওঠার আগেই আব্দুল তার দলকে লিড করতে চলে এসেছে। আব্দুলের পুরো শরীরটা একটা কালো চাদরে ঢাকা। ডান হাতে একটা বন্দুক নিয়ে এগিয়ে আসলো, আর সাথে 11 জন দীপ্ত সৈন্য। সবাই এসেই আবির আর সবুজকে ঘিরে ফেলল। দীপ্ত ওদের দুজনকে বাঁধতে বলে, আর দীপ্তর বুকের সাথে বাঁধা বোমটা ওদের শরীরে পরিয়ে দেয়। দীপ্তর দলের সবাইকে নিয়ে বেরিয়ে পড়ে। ওর আড্ডা থেকে বেরোতেই বাটনটা চাপ দিল।
আবিরের আড্ডা ঘর এক নিমেষে শেষ। আবির আর সবুজের ঠিকানাও মিটে গেছে। আব্দুল, আমার সময় শেষ, আমি চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি প্রশ্ন করবি না। আর শোন, যদি কখনো তোদের কাজে লাগে তাহলে আবার ফিরে আসবো। ভাই, এটা কিন্তু মেনে নিতে পারলাম না। আপনি কোথায় যাবেন? এমনিতেই কতদিন পর ফিরলেন, আপনাকে থাকতেই হবে। না হয় আপনার কলকাতার কি হবে? এখানে তো আবার সেই আগের মতোই অন্য আবিরের সৃষ্টি হবে। না, সেটা কখনোই হবে না, কারণ আজই তোকে কলকাতার কিং বানিয়ে দিয়ে গেলাম। মনে রাখবি সবসময় সত্য নিষ্ঠার সাথে কাজ করবি। আজ থেকে তুই দ্য কিং অফ ফাইটার। আব্দুলের হাতে সব দিয়ে চলে আসে মেঘের কাছে, আর ওর কবরের কাছেই ঘুমিয়ে থাকে। হঠাৎ করেই মাঝরাতে লাফিয়ে ওঠে আর এখানে চলে আসে। এখানে এসে সুমিতের বাড়ি আর ওঠেনি, নিজেই একটা বাড়ি নিয়েছে সুমিতের বাড়ির পাশেই, যাতে মাঝে মধ্যেই ওর মায়ের সাথে দেখা করতে পারে। পরের দিনই ভার্সিটি চলে যায়। দীপ্তকে দেখে অনেক বন্ধুগুলো খুব খুশি হয়, কিন্তু দীপ্ত এখনো মনমরা হয়ে আছে। পুরো ভার্সিটি খুঁজছে কোনো একজনকে, কিন্তু পায়নি। উদাসী মনে শহীদ মিনারের ওপর বসে আছে আর বলছে, আকাশটা আজ আমার মনের মতো করে কালো মেঘে ঢেকে আছে। যে কোনো সময় তার কান্না শুরু হয়ে বৃষ্টি রূপে ঝরে পড়বে। এই যা, বলতে না বলতেই শুরু হয়ে গেল। বৃষ্টির মাঝে সবাই ছুটোছুটি করছে একটু নিরাপদে যাওয়ার জন্য, যাতে ভিজে না যায়। আর দীপ্ত সেখানেই বসে আছে, বৃষ্টিতে কতই না ভিজছে। মুহূর্তেই কেউ একজন ছাতা হাতে তার মাথার ওপর ধরল। মিমের চোখ দুটো লাল হয়ে আছে, কিছুটা ফুলেও গেছে, আর এখন চোখের কোণে পানি জমে আছে। এই পাগলটা, দেখো আমি মেঘ হয়ে এসেছি। তোমার কাছে আমি কখনোই মেঘের ভালোবাসার দেয়াল হব না। তোমার মাঝে শুধু তোমার পাশে থাকতে দাও, তাতেই আমি খুশি থাকতে পারবো। মেঘ হয়ে এসেছ ছাই, মেঘ কি এই বৃষ্টির মধ্যে ছাতা হাতে দাঁড়িয়ে থাকতে পারতো? কথাটা বলতে না বলতেই মিম হাতের ছাতাটা ফেলে দিয়ে দাঁড়িয়ে আছে, আর হয়তো চোখ দিয়ে খুশির 2 ফোঁটা জলও পড়ছে। দেখা যায়নি, কারণ বৃষ্টিতে মুছে গেছে। আবার কি, দীপ্ত এক দৃষ্টিতে মিমের দিকে তাকিয়ে আছে, আর ঠোঁটের কোণে মুচকি একটু হাসছে। তখন মিম দীপ্তর পাশে বসে, ওর কাঁধে মাথা রাখে। আকাশটা হয়তো আরও কাছে আসতে বলছিল ওদের। ওরা না যাওয়ায় মেঘের গর্জনে মিম দীপ্তকে জড়িয়ে ধরে, খুব শক্ত করে, খুব শক্ত করে, আর হালকা করে দীপ্তও ধরে, যাতে আর কেউ ওদেরকে আলাদা করতে না পারে। 4 বছর পর টেনশন ভরা মন নিয়ে হাসপাতালের বারান্দায় এদিক ওদিক করছি। কি হতে চলেছে ভিতরে, আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। কিছুক্ষণ পর বাচ্চা চিৎকার শুনতে পাই, আর নার্স ভিতর থেকে বেরিয়ে আসে। কংগ্রাচুলেশনস, যমজ মেয়ের বাবা হয়েছেন আপনি। ডবল মিষ্টি চাই কিন্তু। মিম কেমন আছে? বাচ্চার মা ও বাচ্চা সবাই সুস্থ আছে। খবরটা শুনে হয়তো আমার চাইতে বেশি খুশি কেউ হয়নি। সেই খুশিতে হাসপাতালের সবাইকে মিষ্টি মুখ করাই। যখন ভিতরে ঢুকতে দেওয়া হয় আমাকে, আমার মিমবাবুটার কপালে একটা চুমু খেয়ে নিই আগেই। আমার লক্ষ্মীবাবুটা আমাকে 2টো মেয়ে দেওয়ার জন্য। তুমি আমার কাছে যা চাইবে তাই দেব, বলো কি চাও? আমি শুধু তোমাকে চাই, তোমার সাথে থাকতে চাই, তোমার সাথেই বাকি জীবনটা এমনভাবেই কাটিয়ে দিতে চাই। তুমি আমার পাশে থাকলেই চলবে। এই বোকা মেয়ে, আমি আমার বউয়ের পাশে থাকবো না তো কার পাশে থাকবো? বাবু দেখেছো আমাদের সন্তান দুটো কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে আকাশ দিয়ে পূর্ণিমার চাঁদ নেমে এসেছে। এই পাগলটা, ওদের নামগুলো বাচ্চার বাবার পছন্দের মতো রাখো। যে বাবুটা প্রথম হয়েছে তার নাম হচ্ছে মহারাজ মেঘ, আর যেটা পরে হয়েছে তার নাম আমি বলি বলো বাবুটা। তার নাম মীরা। আমি নামটা শুনে আমি চমকে যাই। পাগলিটা আমার মনের ভিতরে রাখা নামটা বলে দিল। আমার পাগলি একটা বলেই মিমের কপালে আরও একটা চুমু দেই। মিম আমাকে জড়িয়ে ধরে আছে। গল্পটা সমাপ্তি দিলাম, কিন্তু এখানেই শেষ করতে হচ্ছে। ভালোবাসা তো কখনোই সমাপ্তি হয় না, তা বাড়তেই থাকে, শুধু বাড়তেই থাকে আর বেড়ে যায়, কখনোই কমে না।
হ্যালো বন্ধুরা, তোমাদের যদি এই গল্পটার সম্পূর্ণ সিজনটাকে একবারে শুনতে চাও তাহলে তোমরা কমেন্ট করতে পারো, তাহলে আমরা এই গল্পটাকে সমস্ত সিজনকে একসাথে আরেকবার আপলোড দেবো।